আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব স্যার বলছি। ঠিক এই মুহূর্তে তোমাদের জন্য আমি যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যারা এসসি লেভেলে অধ্যয়নরত অবস্থায় আছো তাদের হয়তো শর্ট সিলেবাসের চ্যাপ্টারটি নেই, কিন্তু যারা ক্লাস 9 অধ্যয়নরত অবস্থায় আছো, অর্থাৎ তোমরা যারা 27 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে পাওয়ারফুল একটা চ্যাপ্টার পদার্থের অবস্থা চাপ। আমরা এই চ্যাপ্টারের কোনো বেসিক ক্লাস নিব না, আমরা জাস্ট ফুল চ্যাপ্টারটা ফার্স্ট থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একটা রিভিউ ক্লাসের মাধ্যমে কীভাবে কমপ্লিট করে ফেলা যায় সে নিয়ে তোমাদের সামনে কথা বলবো। আমরা শুরু করছি। দেখো, তোমাদের যখন হচ্ছে আমরা পদার্থের অবস্থা চাপ চ্যাপ্টারটা পড়িয়েছিলাম বেসিক ক্লাসে আর কি, 1 নম্বরে কী পড়িয়েছি বলো আমাকে? চাপ পড়িয়েছে। তোমরা হালকা রাফ করবে এই কারণে, কারণ ফুল চ্যাপ্টারটা একটা ডকুমেন্টারি থাকবে তোমার কাছে, ঠিক আছে? ফার্স্ট থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একটা ডকুমেন্টারি থাকবে যে তুমি আসলে কী কী পড়ছো ফুল চ্যাপ্টারের মধ্যে, সেই সেন্স থেকে সব একটু রাফ করবা। দেখো, ফার্স্টে আমরা পড়িয়েছি চাপ পি ইকুয়াল ফর্মুলা কি বলা আছে তোমাদের? চাপ পি ইকুয়াল ফর্মুলা কি বলো আমাকে? F/A। তাহলে আমরা মোটামুটি হচ্ছে চাপের মোটামুটি অনেক স্টাডি করেছি, আমরা এটার বেসিক আর যাবো না। দ্যাট মিনস তোমাদের শুধু ফর্মুলাগুলো লিখে দিয়ে কনক্লুশন ড্র করব। এরপর দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে? চাপ সেখানে ম্যাক্সিমাম যেখানে এটা কি বলো আমাকে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছে কথা? নীরব বলেছো, ওকে। দেখো, ম্যাক্সিমাম মানে কি বলো আমাকে? সর্বোচ্চ। মনে রাখবা চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কি বলো দেখি? ব্যস্তানুপাতিক। শোন, এদিকে ফোকাস করো। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। চাপ যেখানে ম্যাক্সিমাম হবে ক্ষেত্রফল সেখানে মিনিমাম হবে। ক্লিয়ার? একইভাবে 3 নাম্বারটা সব একটু যাও। আচ্ছা বলো, চাপ মিনিমাম হবে কখন বলো দেখি আমাকে? চাপ কখন মিনিমাম হবে? যখন ক্ষেত্রফলটা হবে কি বলো আমাকে? তাহলে মোটামুটি মাহাতির ফার্স্ট লিখতে হবে তোমাকে। তাহলে ফার্স্ট অফ অল কি বলো আমাকে? চাপ পি ইকুয়াল হচ্ছে F/A আমরা জানি। এরপর পি ম্যাক্স হবে কখন বলো? যখন এটা হচ্ছে মিন হবে। আর পি মিন হবে কখন? যখন এটা হচ্ছে ম্যাক্স হবে। তাহলে মোটামুটি আমরা চাপ থেকে এই ফর্মুলাগুলো ক্রিয়েট করেছিলাম। 4 নম্বর ফর্মুলা হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়। রো ইকুয়াল ফর্মুলা হচ্ছে M/V, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর, বিটা হচ্ছে বস্তুর আয়তন। আমি তোমাকে আজকের এই ক্লাসে কখনোই শেখাবো না চাপ কাকে বলে, কখনোই বলবো না ঘনত্বের একক কী, কারণ এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাসে ছিল। আজকে হচ্ছে রিভিউ ক্লাসের মাধ্যমে ফার্স্ট থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কি কি পড়িয়েছি বা 2-1টা জিনিস যদি বাকি থাকে সেগুলো ক্লিয়ার করে তোমাকে জাস্ট একটা নোট করে দেওয়া হবে। তুমি এগুলোর উপর ভিত্তি করে সকল সিকিউ পেয়ে যাবা। তাহলে চাপের সূত্র পেয়েছি, চাপ কখন সর্বোচ্চ হবে তার সূত্র পেয়েছি, চাপ কখন মিনিমাম হবে তার সূত্র পেয়েছি। জনিত কথা কি বুঝতে পারছো? এবার তোমাদের আমি একটা সম্পর্ক শিখিয়েছিলাম, দেখো মনে আছে কিনা। এইচের সাথে মনে রাখবা পি এর সম্পর্ক একবার সমানুপাতিক হয়, আবার এইচের সাথে মনে রাখবো হচ্ছে পি এর সম্পর্ক একবার ব্যস্তানুপাতিক হয়। বা এটাকে এভাবে লেখা যায় বা কিংবা এভাবেও লেখা যায় যে তোমার হচ্ছে পি 1/h। কখন কোনটা একটু তোমাকে বলে দিই আমি। এইচ এর মিনিং হচ্ছে দুইটা বোঝাই, আলবি খেয়াল করতে হবে। এইচ এর মিনিং কয়টা বলো আমাকে? এক এইচ মানে হচ্ছে গভীরতা, আর এক এইচ মানে হচ্ছে উচ্চতা। কি বলেছি ফাহমিদ বলো? তুমি মনে রাখবা এই যে রিসার্চ করে দেখা গিয়েছে প্রতি 10 মিটার গভীরতার জন্য, কত মিটার মাহাতির? প্রতি 10 মিটার গভীরতার জন্য তোমার এই পানিতে হচ্ছে চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার করে বৃদ্ধি পায়। এর মানে কি মনে হচ্ছে তোমার কাছে? পাহাড়ের উপরে উঠলে চাপটা বেশি নাকি পানির গভীরে গেলে চাপটা বেশি? এক্স্যাক্টলি, বলা হয়ে থাকে তুমি নিচ থেকে যতই উপরে যাবা ধীরে ধীরে তোমার হাইট যতই বাড়বে উচ্চতা তত তোমার চাপটা কমে যাবে। চাপটা কি হয়ে যাবে? এবং আরেকটা কথা বলা হয় এত কমে যাবে হোয়েন ইউর ব্লাড প্রেশার ইজ গ্রেটার দ্যান হচ্ছে এয়ার প্রেশার। মানে তোমার রক্তের চাপটা হচ্ছে বায়ুর চাপের চেয়ে বেড়ে যেতে পারে। এই কারণে মনে রাখবো মানুষ যখন পাহাড়ি এলাকায় যারা শ্বাসকষ্ট রোগী যারা আছে ওরা যখন যায় দেখবে মাঝে মধ্যে ওদের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। কেন? কারণ উপরে গেলে চাপটা কমে আর পানির গভীরে গেলে চাপটা কি বাড়ে। তো এই দ্যাট মিনস পানি হচ্ছে এই যে সমানুপাতিক সম্পর্ক যখন হবে তখন বুঝবা এইচটা হচ্ছে গভীরতা, লিখে রাখো, নোট করে রাখো। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন হবে তখন বুঝবা এইচটা হচ্ছে কি বলো আমাকে? উচ্চতা। তুমি যতই উপরে যাবা চাপ ততই কমবে, তুমি যতই উপরে যাবা চাপ ততই কি বলো আমাকে? এই কনসেপ্টটা সব একটু ব্রেনের মধ্যে সেট আপ করে নেবা। এবং মনে রাখবা এই তরলের গভীরতায় চাপ বের করার একটা ফর্মুলা আছে। তরলের গভীরতায় চাপ বের করার ফর্মুলা আছে পি ইকুয়াল এইচ রো জি। দেখো খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তরলের গভীরতায় চাপ বের করার সূত্র হচ্ছে পি ইকুয়াল কি বলো আমাকে? এইচ রো জি। এটা গভীরের চাপ বের করার সূত্র মনে রাখবা, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাকে আমি ম্যান্ডেটরি করে দিচ্ছি,
ওই যে আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় কী বলে এটাকে তোমার ওই যে রো ইকুয়াল m/v না লিখে 4/3 পাই আর কিউব লিখবে, দেখবে কিছু কিছু কোশ্চেন এরকম আছে, তোমাকে ভয় পাওয়া যাবে না। আচ্ছা বলো দেখি নিউক্লিয়াস দেখতে কিসের মতো, বলো দেখি নিউক্লিয়াস দেখতে কিসের মতো, কথা বলো না কেন? গোলকের মতো। আচ্ছা গোলকের আয়তনের সূত্র কি জানো? 4/3 পাই আর কিউব, যেখানে আটটাকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। কি বলা হয় বলো আমাকে? এই কারণে যখন নিউক্লিয়াস সংক্রান্ত কোনো জিনিস চাওয়া হয় কিংবা বৃষ্টির ফোঁটা, কিসের ফোঁটা? বৃষ্টির ফোঁটা দেখতে কিন্তু গোলকের মতো, কিসের মতো? তখন তোমাকে এই ফর্মুলাতে আসতে হবে যে রো ইকুয়াল m/v না লিখে v এর ডিরেক্ট একটা ফর্মুলা এখানে আছে। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? তাহলে বলো ক্লিয়ার? তাহলে মোটামুটি এই কনসেপ্টটা মাথায় রাখবে তোমরা। চাপের সূত্র শিখিয়েছি, ঘনত্বের কনসেপ্ট বলেছি। আচ্ছা বলো এটা কি গভীরতা নাকি উচ্চতায় বলো আমাকে? এইচ গভীরতায়, যেখানে এইচটা হচ্ছে গভীরতা, রোটা হচ্ছে ঘনত্ব। তোমরা জানো, তোমাদের সবারই মুখস্থ আছে। পানির ঘনত্বের মান কত বলো আমাকে? 1000। কত বলছে বলো আমাকে? রো ডব্লিউ সমান লিখে রাখো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে কার ঘনত্ব বলো আমাকে? এটা পানির ঘনত্ব। তাহলে মনে রাখতে হবে কনসেপচুয়াল ব্যাপারগুলোকে কনসেপ্টের মতো রাখতে হবে। আমরা চ্যাপ্টার 5-এ আছি ফিজিক্স, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। কী নাম বলো আমাকে? পদার্থের অবস্থা এবং চাপ। এই চ্যাপ্টারে কিন্তু আমরা আছি এখানে। হ্যাঁ, সবাইকে একটু মাথায় রাখতে হবে কী ধরনের কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ। তাহলে মোটামুটি হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 5 এই টপিকসগুলো আছে। আমরা আরও কিছু পড়িয়েছি, তোমাকে দেখাচ্ছি। তোমাদেরকে এটুকু লেখা শেষ? আচ্ছা আমরা জাস্ট রিভিউ ক্লাস করছি কিন্তু। এবার তোমাকে একটা কথা বলা হয়েছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। কী বল? আগেরটা কত নম্বর ফর্মুলা ছিল? 8 নম্বর। তাহলে এখন 9 নম্বর ফর্মুলা হবে ঊর্ধ্বমুখী কী বল বলো আমাকে? এই ঊর্ধ্বমুখী লব্ধি বলকে বলা হয় প্লবতা। কি বলা হয় বলো আমাকে? এই প্লবতা বের করার সূত্র হচ্ছে ভি রো জি। কেউ বা AH রো জি লিখতে পারে, কোনো প্রবলেম নাই। সেটা প্লবতা কি? তোমাদেরকে বলেছি পানি ভর্তি কোনো একটা কলসিকে পানির মধ্য দিয়ে নিয়ে যাওয়া যতটা সহজ, পানির উপর দিয়ে নেওয়াটা ততটা সহজ না। কেন? কারণ পানির ভিতরে পানি হচ্ছে এক প্রকার প্রবাহী। কি বলছে বলো আমায়? পানি হচ্ছে, মনে রাখবা, প্রবাহী বলা হয় তরল কিংবা গ্যাসীয় পদার্থ। কি পদার্থ বলো আমাকে? তরল কিংবা গ্যাসীয় যে পদার্থগুলো রয়েছে এদেরকে বলা হচ্ছে প্রবাহী। কি বলা হয়? প্রবাহী সবসময় তার নিচ থেকে একটা ঊর্ধ্বমুখী বল উপরের দিকে দিয়ে দেয়। কথা কি ক্লিয়ার পুরোপুরি? এই প্লবতার কারণেই কোনো একটা বস্তু নিজেকে পানির মধ্যে গিয়ে হালকা অনুভব করে। কি অনুভব করে? এই প্লবতার কারণে, মনে রাখবা। তাহলে প্লবতা হচ্ছে সূত্র কি? ভিরোজি। ভিরোজি। বি হচ্ছে আয়তন, তোমরা জানো। আয়তন বের করার সূত্র কি? এ হচ্ছে ক্ষেত্রফল। এ হচ্ছে কি বলো আমাকে? ক্ষেত্রফল। এইচ হচ্ছে তোমার গভীরতা কিংবা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে উচ্চতা, মনে রাখবা। শেষ। তাহলে আমরা প্লবতার এবং প্লবতার উপর ভিত্তি করে কিন্তু 3টা শর্ত আছে। কোন একটা বস্তু কখন পানিতে ভাসবে, কোন একটা বস্তু কখন পানিতে ডুববে, এই কনসেপ্টটা কিন্তু এখানে আছে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে তোমার প্লবতার একটা ফর্মুলা, এবং প্লবতা থেকে তোমার একটা ফিগারও পরীক্ষা আসে। মোটামুটি এরকম একটা ফিগার আসে। সাপোজ এটা হচ্ছে একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের মনে রাখবা ভিতরে কোনো একটা বস্তু আছে। এই বস্তু মনে করো উপরের পৃষ্ঠকে PQ পৃষ্ঠ, নিচের পৃষ্ঠকে মনে করো RS পৃষ্ঠ দিচ্ছি। এখানে মনে করো তোমার কি আছে বলো আমাকে? এটা হচ্ছে হাইট মনে করো H1, নিচের তলের যে হাইটটা সেটা মনে করো হচ্ছে H2। তাহলে আলটিমেটলি এই যে বস্তুর যে উচ্চতাটা সেটা কত হবে? H2 - Q1 H1। তো বেসিক্যালি তোমার এই যে উপরের যে পৃষ্ঠ আছে PQ, মনে রাখবা উপরের পৃষ্ঠ সবসময় কি মুখী বল দেবে? নিম্নমুখী বল দেবে। আর নিচের পৃষ্ঠ কি মুখী বল দেবে? এই ফিগারটা তোমরা এঁকে রাখবা। এই ফিগার থেকে দুটো সূত্র আছে, সূত্রগুলো লিখে রাখো। 10 নম্বর ফর্মুলা দেখো। ঊর্ধ্বপৃষ্ঠ কর্তৃক ঊর্ধ্বপৃষ্ঠ কোনটা বলো? PQ। ঊর্ধ্বপৃষ্ঠ কোনটা? ঊর্ধ্বপৃষ্ঠ কর্তৃক খেয়াল করবা সবাই, কর্তৃক নিম্নমুখী বল। ঊর্ধ্বপৃষ্ঠ কর্তৃক নিম্নমুখী বল সেটা কত হবে বলো আমাকে? ঊর্ধ্বপৃষ্ঠ কর্তৃক নিম্নমুখী বলটা কত হবে? দেখো এটা হচ্ছে, দেখো PQর জন্য যে হাইটটা উপরে তলে, হাইটটা কি H1 নাকি H2? তখন এটার ফর্মুলা হচ্ছে F1 = হচ্ছে AH1 রো জি। আচ্ছা এর পরিচয়টা বলি। এটা হচ্ছে তলার ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল? মানে তোমার যে বস্তু আছে সেই বস্তুর তলার ক্ষেত্রফলকে আমরা এই দিয়ে প্রকাশ করছি। ওগুলো কোশ্চেন স্পেসিফিক দেওয়া থাকবে। আর 11 নম্বর হচ্ছে নিম্ন পৃষ্ঠ কর্তৃক। কি পৃষ্ঠ কর্তৃক বলো আমাকে? নিম্ন পৃষ্ঠ কোনটা বলতে পারবা? কোনটা? RS কর্তৃক হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এটা সূত্র হচ্ছে F2 = যেখানে যেখানে H1 লিখেছ সেখানে H2 লিখে ফেলবা। তাহলে নিম্ন পৃষ্ঠ সবসময় ঊর্ধ্বমুখী বল দেবে,
আর ঊর্ধ্ববেশে সবসময় কী মুখী বল দেবে? নিম্নমুখী বল দেবে। এই কারণে হাইটগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মাথায় রাখবা। এই কারণে মনে রাখবা হাইটগুলো একটু চেঞ্জ হচ্ছে। ফাহমিদকে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তাহলে মোটামুটিভাবে এটা হচ্ছে প্লবতার কনসেপ্ট ছিল আর কি। তোমরা কি লিখে নিয়েছো কিনা বলো আমাকে, আমি তাহলে পরবর্তী টপিক্সে যাব। আমাদের এই চ্যাপ্টার আরও মোস্ট ইম্পর্টেন্ট দুটি ফর্মুলা আছে। একটা হচ্ছে হুকস ল, কী ল বলো আমাকে? হুকস। আর একটা হচ্ছে প্যাসকেলস ল। একটা হুকস ল, একটা কী ল? প্যাসকেলস ল। ঠিক আছে, হুকস ল এবং হচ্ছে প্যাসকেলস ল, দুই ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে। তো যাই কারণে তোমার হচ্ছে নিম্ন পৃষ্ঠ কর্তৃক হচ্ছে ঊর্ধ্বমুখী বল। ওকে ফাইন, আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আর্কিমিডিসের একটা নীতি আছে, ওনার নীতির ম্যাথগুলো করাতে পারলে ভালো হতো, কিন্তু এখন আমি ম্যাথ করবো না, জাস্ট আমাকে নীতিতে আরেকবার তুলে ধরতেছি। আর্কিমিডিসের নীতি, কী নীতি বলো আমাকে? আর্কিমিডিসের নীতি কী ছিল লিখে রাখো। হারানো ওজন, কোনো একটা বস্তু ওই পরিমাণ ওজন হারাবে যেই পরিমাণ সে প্রবাহীকে অপসারণ করবে। বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন। দেখো কোনো হারানো ওজন ইকুয়াল কি বলো আমাকে? বস্তু কর্তৃক অপসারিত কার ওজন বলো আমাকে? মানে বলা হয়ে থাকে তুমি পানির মধ্যে গেলে বা কোনো প্রবাহের মধ্যে গেলে সেই পরিমাণ ওজন হারাবে যেই পরিমাণ তুমি অপসারিত করতে পারবা। কথা কি ক্লিয়ার? পড়ি। সাপোজ তুমি কোনো একটা জায়গায় গেলা, যাওয়ার পর তো ওই জায়গায় যে পানিগুলো ছিল সেই পানিগুলো কি ওখানে আর থাকবে? সেই পানিগুলো তোমার বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে। যতটুকু পানি তোমার বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে, যতটুকু তুমি হচ্ছে অপসারণ করবা, ওই অপসারিত ওজনটাই হচ্ছে তুমি ওজন হারাই ফেলবা। আর ওজন হারালে তোমাকে ভারী মনে হবে নাকি হালকা মনে হবে? হালকা মনে হবে। এই কারণে পানির মধ্যে গেলে আমরা হালকা অনুভব করি, কারণ আমরা হাতটা দেওয়ার পরে এখান থেকে পানিগুলো নিচে পড়ে যায়। এই পানিগুলোর যে ওজন, যেগুলো নিচে পড়ে যাচ্ছে, তার ওজনটাই তুমি হারাই ফেলবা। আর ওজন হারালে মানুষ নিজেকে হালকা অনুভব করে। যেমন লিফটে উপর থেকে যখন নিচের দিকে নামি আমরা ওজনটাকে হারাই ফেলি, এখানে হালকা হালকা লাগে। আবার নিচ থেকে যখন উপরে উঠি একটু ভারী ভারী মনে হয়, তাই না? কেন মনে হচ্ছে? এখানে ওজন হারাচ্ছে, আবার আরেক জায়গায় ওজনটাকে হচ্ছে অ্যাচিভ করছে, অর্জন করছে। তো যাই না, আমরা মোটামুটিভাবে এই আর্কিমিডিসের নীতি তোমাকে লিখে দিচ্ছি। এটার আমাদের চমৎকার ম্যাথ আছে, আমরা করবো, একটু অপেক্ষা করো। আজকে না আর কি, অন্য একটা ক্লাসে। আমি জাস্ট তোমাকে রিভিউ দিচ্ছি ফুল চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। এবার তোমার হচ্ছে আর্কিমিডিসের নীতির পর হচ্ছে আমাদের 11 পর 12 নম্বর একটা 12 নম্বর ফর্মুলা না, এটাকে বলবো আমি কন্ডিশন, যে কোন একটা বস্তু কখন ভাসবে কখন ডুববে। দেখো বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে W1টা কিসের ওজন বলো আমাকে? বস্তুর ওজন। আর প্রবাহী কর্তৃক উপরে কাজ করে হচ্ছে প্লবতা, কি কাজ করে? প্লবতাকে W2 দিয়ে প্রকাশ করব। তখন এখান থেকে ফর্মুলা হচ্ছে নাম্বার 1, বস্তুর ওজন যখন হচ্ছে W2 থেকে বড় হবে তখন বস্তু ডুবে যাবে না? তখন বস্তু হচ্ছে ডুবে যাবে, কারণ বস্তুর ওজন এখানে বেশি। 2 নাম্বার, বস্তুর ওজন যখন হচ্ছে প্লবতার সমান হয়ে যাবে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, কি অবস্থায়? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমাদের অনেকে হচ্ছে এটা বোঝে না, সাবমেরিন, এক্স্যাক্টলি সাবমেরিন বলেছে। মানে তোমার কাছে মনে হচ্ছে তুমি ডুবে গেছো, কিন্তু আসলে তুমি ভেসে আছো। আমাদের যে এলাকায় দেখো না তোমাদের বালি ভর্তি ট্রলারগুলো প্রায় ডুবে ডুবে যাওয়া ভাব, কিন্তু আবার উঠে যায়, মনে হচ্ছে ডুবে গেছে, কিন্তু আসলে সে ডুবে নাই। এটাই হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত। নিমজ্জিত মানে হচ্ছে ডুবন্ত, সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় সে ভাসবে। কথা কি বলছো পুরোপুরি? এটার নাম হচ্ছে ডুবে ডুবে ভাষা। কি নাম বলছি? এক্স্যাক্টলি এটাই। 3 নম্বর কন্ডিশন সবাই একটু লিখে রাখো, W1 যদি কখনো লেস দ্যান W2 হয় তখন বস্তু শিপের মতো, জাহাজের মতো ভাসবে। দ্যাট মিনস বস্তু আংশিক, এটা সম্পূর্ণ হবে না, বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এ হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। W1 হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে W2 হলে বস্তু ডুবে যাবে। এই 3টা শর্ত দিয়ে কিন্তু অনেক ক্যালকুলেশন আসে। তাছাড়া আরও জিনিস তোমাকে সংক্ষেপে একটা স্টার চিহ্ন দিয়ে বলে রাখি, যার ঘনত্ব কম, দেখো পচা ডিমের ঘনত্ব কিন্তু কম, সে পানিতে ভাসে। যার ঘনত্ব কম সে পানিতে ভাসবে, লিখে রাখো এটা। তোমরা জানো কিনা জানি না, জর্ডানের যে ডেড সি রয়েছে, মৃত সাগর মনে আছে, সেখানে কিন্তু মানুষ ভাসে। সেখানে মানুষ ভাসে কেন? কারণ সেখানে ওই পানির ঘনত্ব বেশি, কারণ পানির মধ্যে এত পরিমাণ অপদ্রব্য কিংবা লবণ থাকে, তার ঘনত্ব অটোমেটিক বেড়ে যায়। আর মানুষের কী হবে বলো আমাকে? ঘনত্বটা সেখানে কম থাকে, তাহলে যার ঘনত্ব কম সে পানিতে কি ভাসবে। এই কারণে আমরা সেখানে বেঁচে থাকি। প্রত্যেকটা জিনিসের কিন্তু ফিজিক্সের মাধ্যমে ভালো ভালো ব্যাখ্যা আছে। তবে ব্যাখ্যাগুলো কনসেপচুয়াল না হয়ে আজারে কোনো হচ্ছে ব্যাখ্যা কাউকে দিবা না, এটা হচ্ছে মেন কথা। নিমজ্জিত মানে হচ্ছে ডুবন্ত, বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে, এতটুকু মোটামুটি হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদেরকে পড়িয়েছি। মানে আগের আমাদের যে ক্লাসগুলো ছিল আর কি, যে W1 গ্রেটার দ্যান W2 হলে কী হবে, ইকুয়াল হলে কী হবে,
লেস দেন হলে কি হবে? এই কনসেপ্টগুলো হচ্ছে আমাদের অ্যাটলিস্ট ছিল। W1 গ্রেটার দেন হচ্ছে W2, W1 হচ্ছে ইকুয়াল হচ্ছে W2, W1 হচ্ছে লেস দেন হচ্ছে W2, ঠিক আছে? তিনটা কন্ডিশন কিন্তু এখানে আছে। ডুবে যাবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থা ভাসবে, এই কথাগুলো ক্লিয়ারলি কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, আমাদের এবার পরবর্তী একটা অবজারভেশন তোমাদের ক্লিয়ার করি, তোমরা একটু দেখো। দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, কী নাম বলছি? প্যাসকেলস ল। কী ল? প্যাসকেলস ল, ঠিক আছে? ওরা একটা ল দিয়েছে এবং আরেকটা ল হচ্ছে তোমার বেসিক্যালি হুকস ল। কী ল? তো তোমার মোটামুটি তোমরা প্যাসকেলস এবং হুকস ল সম্পর্কে একেবারে নতুন, আর কখনো স্টাডি করো নাই, বাট আমি দু একটা কথা তোমাদেরকে বলতে হবে আর কি অ্যাটলিস্ট, ঠিক আছে? কথা বলছি, একটু কন্ডিশনগুলো একটু দেখো। সেটা হচ্ছে এরকম, প্যাসকেলস স্তরের কনসেপ্ট একটু সবাইকে বলি। প্যাসকেলস তো প্যাসকেলস আসলে কী বলেছে? প্যাসকেলস বলছে সাপোজ আপনার কাছে একটা আবদ্ধ পাত্র আছে, খেয়াল করে এটা খুব ভালো করে দেখবা। আপনার কাছে কি আছে বলো? একটা আবদ্ধ, খেয়াল করবা সবাই, একটা আবদ্ধ মনে করো তোমার কাছে পাত্র আছে, হ্যাঁ? তো বলছে তোমার যদি কোনো আবদ্ধ পাত্র থাকে, কি থাকে বলো আমাকে? আমরা যেটা দিয়ে ম্যাথ করা হয় সেই প্রুফটা একটু তোমাকে করে দেখাচ্ছি, এবং খুব সেন্সিটিভ প্রুফ কিন্তু এটা, বুঝছো? খুব সেন্সিটিভ ক্যালকুলেশনও বটে। প্যাসকেলস বলছে আপনি যদি এখানে কোনো চাপ প্রয়োগ করেন, কি প্রয়োগ করেন? মনে রাখবে এখানে ছোট একটা পিস্টন আছে, পিস্টন মানে চিনছো? দেখবা তোমার ওই যে তোমার সাইকেলের যে চাকা, যখন আমরা পাম্প দিই, পাম্প দেওয়ার পর হচ্ছে একটা হুক দিয়ে আটকাই দিই, মনে আছে? রাবারের একটা সিস্টেম থাকে, মনে আছে? সাইকেলের চাকা, দ্যাট মিনস টায়ার যখন ইয়ে করি, ওটাকে বলা হয় পিস্টন। বা তুমি দেখবা যে আমাদের ওই যে বাসায় প্রেশার কুকার আছে না, সেখানে দেখবো উপর দিয়ে সিটি মারে, দেখছো? সাউন্ড করে না কিছুক্ষণ পরে? ওই সাউন্ডের যে জায়গাটা, যেই ছোটো যেই ছিদ্রটা থাকে, ছিদ্র ওইখানে যেটা থাকে ওটার নাম হচ্ছে পিস্টন। তাহলে পিস্টনের কাজটা কি? পিস্টন এখানে একটা ছোটো পিস্টন রাখা আছে, এখানে মনে করো একটা বড় পিস্টন রাখা আছে। কারণ তুমি মোটামুটি আইডিয়া করলে বুঝতে পারবে এটা হচ্ছে ছোট পিস্টন। কি পিস্টন বলো আমাকে? এটা হচ্ছে ছোট পিস্টন, এটা হচ্ছে কি পিস্টন বলো আমাকে? বড় পিস্টন। তাহলে মনে রাখবা প্যাসকেলস কি বলছে? প্যাসকেলস বলছে যে আপনি যেখানে চাপটা প্রয়োগ করছেন, এই চাপটা P1 যে ছিল, এখান দিয়ে আপনার যে চাপটা আছে P2, আপনার P1 এবং P2 পুরোপুরি সেম হবে। ওনার কথা তো আমার মধ্যে তো সহজ ছিল না, বাট এখানে কি পাত্রটা কি আবদ্ধ নাকি আবদ্ধ না বলো আমাকে? কারণ এখানে কোনো মাঝখানে ফাঁকা রাখা নাই, আছে? এবং এখানে মোটামুটি পিস্টন দিয়ে আটকানো আছে এখানে। আমি কি সবাইকে বলছি তোমরা একটু পড়ে লিখো আর কথাগুলো শোনো। এখানে একটা সেন্সিটিভ ফর্মুলা, বড় একটা ফর্মুলা বের হবে। আমরা হুক স্টোরটা আজকে যদিও করবো না, বাট প্যাসকেল স্টোর পুরো ফর্মুলাটা তোমাকে দেখাই দেবো। প্যাসকেল স্টোর কীভাবে কাজ করে তোমাকে পুরোপুরি দেখাবো। তো মনে করো তুমি যখন এখানে চাপটা প্রয়োগ করছো, তো চাপটা প্রয়োগ করার কারণে মনে রাখবে এই পিস্টনটা একটু নিচে নেমে গেছে না? গেছে কি না? এই মনে রাখবে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা A1 দিয়ে প্রকাশ করব। আর এটা যদি একটু নিচের দিকে নামে, এটা কোন দিকে উঠবে? এটা উপরের দিকে উঠবে, মনে রাখবা। এটার আমরা এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এটা দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে ছোটো পিস্টনের কি পিস্টন বলো আমাকে? আচ্ছা, তাহলে চাপ প্রয়োগ করার কারণে কি এখানে একটা বল প্রয়োগ হয়েছে নাকি হয় নাই? এটা F1। এখানে কি বল প্রয়োগ হয়েছে নাকি হয় নাই? F2। তাহলে যত 1 বুঝবে সবগুলো ছোটো পিস্টন, যত 2 বুঝবে সবগুলো কি পিস্টন? এক্স্যাক্টলি। এবার দেখো তুমি যেখানে পিস্টনকে বলটা প্রয়োগ করলা, সে নিচের দিকে নামছে, তার একটা স্মরণ হয়েছে নাকি হয় নাই? L1। আবার তার একটা স্মরণ হয়েছে নাকি হয় না বলো? L2। ক্লিয়ার? দেখো কী বের করি এখান থেকে, একটা অস্থির ফর্মুলা বের হবে। কী বের হবে? এটা অস্থির ফর্মুলা, তোমরা দেখবা। এবং এইটার বাইরে এই প্যাসকেলস থেকে অন্য কোনো সূত্র কিংবা অন্য কোনো ক্যালকুলেশন আসা সম্ভব নয় তোমার লেভেলে, ইনশাল্লাহ। কথা কি বলছো পুরোপুরি? দেখো তোমাকে কি অস্থির ফর্মুলা দেখাই। এবার মনে রাখবা তুমি যে এখানে বলটা প্রয়োগ করছো, চাপটা প্রয়োগ করছো, তোমাকে এখানে কি একটা আয়তন ছিল কি ছিল না? এখন এই আয়তনটা কি এখানে আছে নাকি নিচের দিকে নেমে গেছে? এখন বলো যেই পরিমাণ, বলো প্রবাহী ছোট পিস্টন থেকে অপসারিত হয়েছে, ঠিক সেই পরিমাণ প্রবাহী বড় পিস্টনে প্রবেশ করেছে, বলো। কারণ এখানে যেটা অপসারিত হবে সেটাকে এখানে প্রবেশ করবে না, তাহলে এখানে V1 হলে এখানে কি 2। এবং তোমরা মোটামুটি আইডিয়া করতে পেরেছ V1 এবং V2 হচ্ছে সমান। V1 V2 কি? কারণ যেই পরিমাণ এখানে আছে সেই পরিমাণ কি এখানে আছে নাকি নাই? এবার সুন্দর করে তোমাকে গুছিয়ে বলি না, স্মরণ কীভাবে সমান হবে? কারণ এটা ছোটো পিস্টন না, ছোটো পিস্টন এটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে তোমার জাস্ট খাটো। এটা তো বড় পিস্টন, স্মরণ তো সমান হবে না, বাট সমান হবে আয়তন, সমান হবে চাপ। এবার প্যাসকেলস কী বলছে শোনো। প্যাসকেলস বলছে পাত্রে আবদ্ধ তরল কিংবা বায়বীয় পদার্থের
বা তরল কিংবা বায়ু পদার্থকে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে ওই চাপটা কিছুমাত্র না কমে মানে কি, আগে চাপ যাচ্ছিল এখন চাপ তাই আছে। পাত্রে আবদ্ধ তরল কিংবা বায়ু পদার্থের বাইরে থেকে চাপ প্রয়োগ করলে ওই চাপটা কিছুমাত্র না কমে তরল কিংবা বায়ু পদার্থের মধ্যে অবস্থান করে এবং এরা লম্বভাবে অবস্থান করে। কীভাবে অবস্থান করে? কথা কি বলছে পুরোপুরি? তাহলে এই চাপটা তুমি যে প্রয়োগ করছো, এই চাপটা কি এখানে থাকবে নাকি চেঞ্জ হবে? P1টা কি এখানে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। উনি তো বলেছে প্যাসকেলস, পাত্রে আবদ্ধ তরল কিংবা বায়ু পদার্থকে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপটা কিছুমাত্র না কমে মানে কি, আগের চাপ যা ছিল ওই চাপটা তাই থাকবে। কথা বোঝো নাই? কারণ এখানে তো আবদ্ধ একটা পাত্র। কি পাত্র বলো আমাকে? এবার দেখো এখান থেকে কী বের করে, আমি তুমি একটু খেয়াল করো, এখান থেকে অনেকগুলো ফর্মুলা বের হবে। P1 সমান P2 লিখতে পারি কিনা বলো? এ দেখো ফার্স্ট একটা ফর্মুলা বের করি, P1 সমান হচ্ছে P2। এখন বলো চাপ বের করার সূত্র কি? F1/A1 ইকুয়াল কি F2 বাই, কারণ তোমাদেরকে একটু আগে লিখে দিয়েছে চাপ হচ্ছে F/A। চাপ কি বলো আমাকে? কথা কি বুঝছো না বোঝো নাই? তাহলে এবার সুতরাং হচ্ছে তুমি লিখতে পারো F1 F2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে না, সমান A1 পরে গেলে A1 হবে, নিচে গেলে A2 হবে। বলে একটা ফর্মুলা পাইছি নাকি পাই নাই? একটা পেলাম। সেকেন্ডে দেখো V1 সমান হচ্ছে V2। V1 সমান কি? 2। আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা, ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা। তাহলে বলো V ইকুয়াল L, V ইকুয়াল কি L? এ হচ্ছে ক্ষেত্রফল, এর হচ্ছে উচ্চতা। এ হচ্ছে ক্ষেত্রফল, এল হচ্ছে কি ওই উচ্চতা মানেই তো সরণ। উচ্চতা মানে কি বলো আমাকে? এটা কি বেসিক্যালি সরণ বলা হচ্ছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো বা হচ্ছে A1 A2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে সমান সমান L1 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে। বলো আরেকটা ফর্মুলা পাইছো নাকি পাও নাই? এখন এগুলো থেকে আমি একটা কি ফর্মুলা তৈরি করবো বলো আমাকে? এখন তোমার যে ফর্মুলা হবে সেটা হচ্ছে অস্থির ফর্মুলা হবে। ঠিক আছে, এটা একটা অস্থির ফর্মুলা হবে। এটা এখান থেকে আসছে। এখন আমরা একটা অস্থির ফর্মুলা ক্রিয়েট করব। কথা কি বুঝতে পারছো তোমরা আমার? এখন দেখো কীভাবে অস্থির ফর্মুলা ক্রিয়েট করি, সেটা হবে এই স্টাইলে। এবং তুমি মনে রাখবে এই ফর্মুলার বাইরে তুমি কোনো ফর্মুলা আর পাবা না। আমি যে ফর্মুলা তোমাকে লিখে দেবো, তুমি এই ফর্মুলার বাইরে এই প্যাসকেলস থেকে আর কোনো ফর্মুলা পাবা না। সময় সাপেক্ষ বিদায় আমি তোমাদের জাস্ট চিত্র এঁকে দিয়ে দিচ্ছি, বাংলা লেখাটা লিখাই নাই। বাট প্যাসকেল স্তরের পর আর হুক স্তরে বাকি থাকবে। হুক স্তর পরীক্ষাতে এমন একটা আসে না। হুক স্তর বলেছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন কার সমানুপাতিক? তাহলে পীড়ন নিয়ে কথা বলতে হবে, বিকৃতি নিয়ে কথা বলতে হবে। এই কারণে আমি আজকে বলে নিই আর কি, এটা প্যাসকেলস নিয়ে কথা বলছে। এবার বলো এখানে F1 বাই কি আছে বলো আমাকে? F1 বাই কি আছে? এক্স্যাক্টলি F1 বাই কি আছে? F2 সমান কি A1 বাই কি 2? অস্থির। দেখো এবার A1 বাই 2 সমান আবার কি লেখা যায়? আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি মনে রাখবা? এই পিস্টনকে প্রস্থচ্ছেদ করলে বৃত্ত পাওয়া যায়। কি পাওয়া যায়? এই পিস্টনগুলোকে প্রস্থচ্ছেদ মানে শশার গোল পিসটা। কি পিসটা? শশাকে লম্বা পিস করলে তার নাম হচ্ছে লম্বচ্ছেদ, আর এইভাবে যদি পিস করি তার নাম কি ছেদ? প্রস্থচ্ছেদ। তাহলে মনে রাখবা এই পিস্টনকে প্রস্থচ্ছেদ করলে কি পাওয়া যাবে? বৃত্ত পাওয়া যাবে। একেবারে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই নিচেটা কি আর1 হবে নাকি আর2 হবে? এক্স্যাক্টলি পাই আর পাই কাটা, তাহলে কি থাকতেছে? R1 বাই R2 হোল স্কয়ার, তাই না? এবার কে বলবো আমাকে? আরটা হচ্ছে ব্যাসার্ধ। মাঝে মধ্যে কোশ্চেনে ব্যাস দেওয়া থাকে, তাহলে বলো দেখি ব্যাসার্ধ সমান কি? ব্যাস বাই 2, তাই না? R2 সমান কি? ব্যাস বাই ডিটা হচ্ছে ব্যাস আর আরটা হচ্ছে কি ব্যাস। এবার দেখো এখানে নিচে 2 আছে, এখানে 2 আছে, এটাও কাটা যাবে। D1 বাই D2 হোল স্কয়ার। এবার অনেকে কিন্তু এটাকে আবার যেহেতু ভাগ মানে হচ্ছে অনুপাত, ভাগ মানে কি অনেকে এবার লিখিত অনুপাত, কোনো প্রবলেম নাই। কথা কি বুঝছো না বোঝো নাই? দ্যাট মিনস পরীক্ষার মাঝে মধ্যে দেওয়া থাকে। এখন যদি কখনো উল্টো পাল্টা দেওয়া থাকে যে F1 বাই F2 সমান হচ্ছে D1 D2, এখন যদি বলি তোমাকে তাহলে F2 বাই F1 সমান কী হবে বলো? এক্স্যাক্টলি D2 বাই D1 হোল স্কয়ার। কারণ অনেক সময় দেখবা কোশ্চেনের মধ্যে কী লেখা আছে, কোশ্চেনে কি আগে ছোটো পিস্টন বলছে নাকি বড় পিস্টন বলছে? ছোটো পিস্টন বললে D1টা হচ্ছে আগে আর বড় পিস্টন বললে D2টা হচ্ছে আগে। ইট ডিপেন্ডস অন কোশ্চেন্স পেপার। ওকে, এই হচ্ছে প্যাসকেলস। তো এই পুরো জগৎটাকে বলা হয় অস্থির ফর্মুলা। যখন একটা ফর্মুলা থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়, কনভার্ট করা যায়, দিস ফর্মুলা ইজ পপুলারলি নোন অ্যাজ কি ফর্মুলা? অস্থির ফর্মুলা। এটাই হচ্ছে প্যাসকেলস। তো কী বলো আমাকে? প্যাসকেলস। তো যে চাপটা দিবা সে চাপটা কমবে না। এবং এটার উপর ভিত্তি করে অনেক মেশিন, হাইড্রোলিক প্রেস বলো বা আমরা যে তোমার বলি যে পাম্পার মেশিন আছে না, বিভিন্ন জায়গায় কিন্তু এটার প্রয়োগ আছে, মনে রাখবা। ঠিক আছে, আমরা হুকস তো ছাড়া চ্যাপ্টারটা মোটামুটি হচ্ছে এখানে প্রাথমিক একটা রিভিউ তোমাদেরকে দিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু